বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবের, একজন চমৎকার মানুষ আছেন আমাদের সাথে, তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিব। তবে আলাপ করিয়ে দেওয়ার আগে আমি আর রুনি একটা ছোট্ট আলাপ করতে চাই। রুনি, আমরা যে কোনো সময় যে কোনো লেখা যখন পড়ি কি হয়, নিজেদের মনস্পটে একটা কল্পনার অবয়ব তৈরি হয়। যেমন নায়কের একটা ছবি থাকে, বলতে গেলেই ফার্স্টে নায়কের কথাটা আসলো আর কি তোমার। যে এইভাবে যদি আমরা না ধরি, যে কোনো কিছু পড়ছি যখন সে ফর এক্সাম্পল ভ্রমণ কাহিনী পড়ছি, তখন একটা শহরের চিত্র আমাদের সামনে আসে। যখন কোনো গদ্য পড়ছি, সেই গদ্য অনুযায়ী আমরা একটা কিছু ভাবতে শুরু করি। প্রত্যেকটা মানববনের কিন্তু এটা একটা বিশাল সক্ষমতা। আমরা প্রত্যেকেই সৃষ্টিশীল একটা সত্তা নিজের মধ্যে বহন করে চলি, যারা কল্পনার জগতে একটা শহর, গোটা বিশ্ব তৈরি করতে পারে। তবে আজকে আমাদের যে অতিথি আছেন, তিনি সেই বিস্ময়গুলোকেই ক্যানভাস বন্দি করবার চেষ্টা করেছেন। আমাদের সাথে একজন চমৎকার মানুষ আছে বলছিলাম, পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকের অতিথি কবি এবং চিত্রশিল্পী জাকিরা খান শয়ন। শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। একটা শিল্পী এবং একজন কবি, চমৎকার মিশেলটা চমৎকার। আপনি শুধু কোনটাকে বেছে নেবেন আপনার জন্য? প্রথমে অবশ্যই চিত্রশিল্পী। সকালটা কিভাবে শুরু হয়? সকালটা তো আসলে সংসারের নানা থাকে, সেটা দিয়েই শুরু হয়। আমি দেখা যায় দুপুরের পর থেকেই আর কি এটার সাথে সংযুক্ত হয়ে যাই। তো সকালটা আসলে মানব সত্তা দিয়ে শুরু হয়, পরে আসলে আমরা এই মনের চাওয়াতে রূপান্তরিত হই। কি চমৎকার কথা বললো, মানে সকালটা মানব সত্তা দিয়ে শিল্পী সত্তা মানব সত্তা নয়, তাই তো? একটা অংশ। শাকিলা খান, একটু আপনার কাছে যে প্রসঙ্গতে যেই বিষয়টা আসলে বলছিলাম, যে আমরা যখনই কোনো কিছু পড়ি বা জানি, বা যখনই কিছু পড়বার চেষ্টা করি, আমাদের কল্পনা একটা ভিন্ন রকম জগৎ তৈরি হয়। আমরা আমাদের মনের মতো করে চরিত্রগুলোকে তৈরি করি, দেখতে এরকম, আচরণ এরকম, রঙগুলো হয়তো এরকম, অবয়বটা এরকম। এই একটা জায়গায় প্রত্যেকের একটা স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাটাকেই আপনি ক্যানভাস বন্দি করতে চেয়েছেন কেন? আগে কারণটা শুনি। এটার কারণটা হচ্ছে, আমরা যখন প্রথম ধরেন চারুকলায় ভর্তি হই, তার আগ থেকে তো আমরা হচ্ছে ছোটবেলা থেকেই তো দেখে দেখে বড় হওয়া, প্রকৃতিকে দেখা, মানুষকে দেখা। কিন্তু যখন চারুকলায় ভর্তি হলাম, তখনই প্রথম জানতে পারলাম, টিচাররা যখন স্যার বললেন যে এতদিন যা দেখেছো ভুলে যাও, নতুন করে দেখা শেখো। হ্যাঁ, তারপর থেকে দেখা গেছে আমাদের যেমন এই ফেসটার কথা বলি, ফেসে আমাদের কিন্তু সারা বিশ্বের মানুষের আমরা একটা ভাগ করি, আদর্শ মাপ আছে শরীরের বা ফেসের, যে এখানে একটু হবে, এখানে একটু 4 ভাগ হবে, তারপরে প্রত্যেকে আলাদা একদম। মানে তাহলে কতটা নিখুঁতভাবে মানুষের একটা টোন তৈরি হয় বা অবয়ব তৈরি হয়। তো আমার তো তখন থেকেই পোর্ট্রেটের প্রতি একটা দুর্বলতা ছিল, এবং আমি দেখা যেত ট্রেনে বা আমাদের, যেহেতু আমি চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনের একটা ব্যাপার আছে, আমাদের ঝুপড়ি আছে, ওগুলোতে যখনই বসতাম আমি দেখা যেত মানুষের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম, যে মানে কে আদর্শ মাপ যার, মানে সেটা হচ্ছে আমরা যেটাকে বলি আর কি, যে যখন কোনো একটা সুন্দর মানুষ দেখি, এটা আদর্শ মাপ, মেপে দেখলে ওটা পাওয়া যায়। আর যখনই একটু মানে অসুন্দর বলছি না, একটু মাপের গরমিল হয়, তখন একটু অন্যরকম চেহারাটা হয়, তখন খোঁজার চেষ্টা করি, আচ্ছা কেন সে অন্যরকম, কোথায় সমস্যা। এর ভেতরেও তো আবেগ, চেহারাতে, মানে প্রত্যেকটা মানুষের আসলে ভেতরটা প্রকাশ পায় তার মুখে। এটা আমি মানে পোর্ট্রেট করতে গিয়ে বিশেষত আমি এটা আমার মনে হয়েছে, আমি এটা দেখেছি। একটা ব্যক্তিকে বোঝার জন্য আসলে তার মানে চেহারার দিকে কিছুক্ষণ তাকালে, একদম একদম। আমি বিশেষ করে আমি যখন থেকে পোর্ট্রেটটা শুরু করেছি, তখন থেকে না আমি আননোন মানুষের, যখন অনেক সময় হয় না যে অর্ডারি কাজ আসে, হ্যাঁ, তাকে আমি চিনি না, হ্যাঁ, কিন্তু আমি যখন আঁকার পরে যখন তার সাথে কথা বলি, আমি দেখি মিল পেয়ে যাই। মানে এরকম অনেকবার হয়েছে। বাহ, এটা একটা চমৎকার বিষয়, অন্যরকম একটা বিষয়, চমৎকার বিষয়। সেক্ষেত্রে আপনি যেমন করে বলছিলেন যে শাটল ট্রেন থেকে আপনার এই যাত্রাটা শুরু হতো মানুষ দেখার, তখন কি ট্রেনে বসে এরকম সুন্দর বা আপনার হিসেব মতে যেটা সঠিক মাপের, মানে আদর্শ মাপ যেটাকে আমরা বলছি, সেই মাপের চেহারা আঁকা হতো ট্রেনে যাত্রা করতে? সেটা তো দেখলেই আঁকতে ইচ্ছে হতো। আচ্ছা, আঁকাও হতো টুকটাক? হ্যাঁ, ট্রেনের চেয়ে ওই যে আমরা ঝুপড়ি আছে আমাদের, যেখানে আমরা চায়ের আড্ডা হতো, ওখানে বেশি হতো। একটু দর্শকদের কেন প্রশ্নটা করলাম একটু বলতে চাই। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে উন্নত বিশ্বের প্রচুর
আর্টিস্টদেরকে আমরা দেখি যাদেরকে স্ট্রিট আর্টিস্ট অনেকে বলবার চেষ্টা করেন এবং র্যান্ডম আর্টিস্ট অনেকে বলবার চেষ্টা করেন, যারা হয়তো যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে বসে আরেকজনের ছবি আঁকছেন এবং আপনাদের একরকম বিস্ময় ভাষায় প্রচুর ভিউ হয়, প্রচুর লাইক হয় এরকম ভিডিওগুলোতে। কেন বললাম, আমাদের এই যে অতিথি অনেক আগ থেকেই হয়তো তা শুরু করেছেন। এই কিন্তু যেটা হচ্ছে সামাজিক মাধ্যমে যেটা আসেনি দেখে সেটা আসলে ওইভাবে ফলো করা হয়নি, কিছু কিছু কাজ নিজের মধ্যে রাখাই আসলে শ্রেয়। আপনার এই যে এক্সিবিশন যেটা হয়ে গেল, কতগুলো ছবি ছিল? বিষয় নিয়ে আমরা আরেকটু পরে আসছি। কতগুলো ছবি ছিল? 66। কতদিন সময় লেগেছে? এটা হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিনের একটা বিরতি আছে আমার, 18 বছর আমি ছবি। আচ্ছা, কেন 18 বছরের বিরতি কেন? এটা হচ্ছে আসলে সংসার করেছি, একদম সিম্পলি সংসার করেছি। আর আমাদের দেশে তো মেয়েদের জন্য অনেক কিছু আসলে ফেস করতে হয়, সবকিছু মিলিয়ে 18 বছর, বাচ্চারা এখন একটু বড় হয়েছে, তখন থেকেই আবার শুরু করলাম। 2016-তে শুরু করেছি। আচ্ছা, বেটার হাফ কি আর্টিস্ট? মানে না না, উনি আর্টিস্ট নন। তো তারপরে তাহলে 18 বছর বিরতি থাকতো না, দুজন মিলে ছবি এঁকে ফেলতো। যাক, আমরা ব্যক্তিগত প্রসঙ্গে যাব না, কেন 18 বছরের গ্যাপ তাই শুনবো। তারপর 18 বছর পরে হচ্ছে যখন আমি ছবি আঁকা শুরু করলাম, তখন দেখলাম যে আমি কি নিয়ে শুরু করব, থিমটা চিন্তা করতে থাকলাম। কয়েকদিন চিন্তা করলাম কি করা যায়। তখন আমি হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে আচ্ছা, আমার পছন্দের জিনিসগুলো কি, আমার ভালোবাসাগুলো কি। তারপরে সেখান থেকে প্রথমেই যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তখন আমার শুরুটা হয়েছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকাদের ছবি এঁকেছিলাম। মানে প্রথম 1 মাসেই আমি প্রথম একদম সিরিয়ালি 6টা ছবি এঁকেছিলাম। ওই 6টা ছবি ছিল এক্সিবিশনে। এরপরে আস্তে আস্তে অন্যান্য কাজ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্র বৈচিত্র্যময়। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্রগুলো আসলে আমাদের সমাজে আমরা যে নারীদেরকে দেখি তাদেরই আসলে একটা প্রতিচ্ছবি। প্রথম কোন নারী চরিত্রটাকে নেওয়া হয়েছে? প্রথম এঁকেছি আমি হচ্ছে রক্তকরবীর নন্দিনীকে। বাহ, মানে একটু জানতে চাই, এটা কি ব্যক্তিগত পছন্দের একদম শীর্ষে থাকা একটি কাজ? হ্যাঁ, না, এটা পছন্দের, অবশ্যই অনেকগুলো কাজেও পছন্দের। তার মধ্যে এটাতে ছিল কি, আমি যখন ছোট, মানে তখন আমার প্রথম এটা দাগ কাটে হচ্ছে আমাদের মোস্তফা মনোয়ার স্যারের যে নাটকটা টিভিতে দেখেছিলাম ওই বয়সে। তখন আমি এইটা আমার ভিতরে গেঁথে গিয়েছিল। আর আমার মা তো এমনিতে গান লিখতেন, কবিতা লিখতেন, গান গাইতেন। রবীন্দ্রসঙ্গীতটা আসলে ওখান থেকেই রবীন্দ্রনাথকে ভালোবাসাটা শুরু। বাহ, চমৎকার। তাই নিজেকে খুঁজে আবার আবিষ্কার করতে গিয়ে রবীন্দ্রনাথের কাছেই আশ্রয় নেওয়া হলো। হ্যাঁ। নন্দিনীর পর কাদম্বরী। প্রমাণ করিতে হলে তিনি মরে নাই। হ্যাঁ, তারপরে এগুলো আমি করার সময় আমি যেহেতু এগুলো তো পড়েছি অনেক আগে, কলেজ লাইফে পড়েছি, আমি আবার নতুন করে বইগুলো পড়েছি, আবার এগুলো সিনেমাগুলো দেখেছি, শ্রুতি নাটকগুলো শুনেছি, কারণ আমি ওই চরিত্রগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করেছি। আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমার এক্সিবিশন, আমার ছবি যারা দেখেছে সবাই জানে, আমার প্রত্যেকটা নারী চরিত্রতে আমার নিজের ফেসটা আমি ইউজ করি। কারণ হচ্ছে আমি চরিত্রগুলোর মধ্যে নিজেকে খুঁজে বেড়াই। বাহ, এটা চেষ্টা করেছি সবসময়। না, আমাদের তো যেটা হতো যে কোনো চরিত্র খুব পছন্দ হলে লোভ হতো, কেন আমি তার মতো না। মানে এরকম আরেকজন মানুষকে আমরা পেলাম যে নিজেকে সবভাবে চিন্তা করে তার জায়গায় বসিয়ে, যেই চরিত্রই বলি না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের, সে জায়গায় নিজেকে বসানোটা খুব মুশকিল। আর রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছি ঠিকই এগুলো, কিন্তু এটা খুব টাফ প্রকাশ করাটা। আমি শুধু চেষ্টা করে গেছি। একরকম দুঃসাহসিক, কারণ এত চমৎকার, প্রসিদ্ধ, বহুল পাঠিত, বহুল শ্রুত, যেভাবে বলি না কেন, বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন। নাটক, গান, মিউজিক ভিডিও অনেকে তৈরি করবার চেষ্টা করেন। একরকম কিন্তু কল্পনা তৈরি হয়ে গেছে আমাদের। সে একটা জায়গায় একটা অবয়ব দেয়া খুব কঠিন। ইভেন আমি যখন শেষের কবিতাটা পড়েছি, আমার প্রিয় লেখা এটা, তো বা মুভি দেখেছি। লাবণ্য কেমন ছিল? লাবণ্য ওই যে ফেসটা তো আমার সাথে মিল ছিল। তো ওই পড়তে গিয়ে, বা প্রথমে আমি মুভি দেখেছি, তারপরে ভাবলাম যে মানে যেহেতু অনেক আগের পড়া, মুভিটা দেখলে হয়তো বের করে নিয়ে আসতে পারবো নিজের মনের জায়গাটা। তারপরে মানে এরপরে আমি শ্রুতি নাটক শুনলাম, তারপরে বইটা দেখলাম যে না, আমার বই পড়তে হবে, হচ্ছে না। আমি যখন বই পড়লাম তখন আমার কাছে মনে হলো যে এটা আসলে সিনেমায়ও ফুটানো খুব কঠিন, মানে এটা সম্ভব না, নাটকেও সম্ভব না। আর আমি তো
মানে একটা ছবিতে আনা খুব কঠিন, তারপরে চেষ্টা করেছি। মানে সেক্ষেত্রে একটু যদি জানতে চাই, কাজগুলো যখন 18 বছর আবার পরে করতে শুরু করলেন, খুব কাছের যাদের খুব আত্মবিশ্বাস ছিল আপনার উপর, তারা কিভাবে নিয়েছেন এই গল্পটা একটু শুনতে খুব আগ্রহী। তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, সকালের বাংলাদেশের আয়োজন চলছে, চমৎকার একজন শিল্পীর ফিরে আসার গল্প আমরা জানবার চেষ্টা করছিলাম। ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদেরকে আবার স্বাগত। জুবাইর আছে, রুনি আছে, আমাদের সাথে আমাদের অতিথি আছেন শাকিলা খান চয়ন, যার সাথে আমরা গল্প করছিলাম কবি এবং চিত্রশিল্পী, তার ফিরে আসার গল্পটা জানবার চেষ্টা করছিলাম। তারপরে ওই যে সবচেয়ে কাছের যারা আত্মবিশ্বাস ছিল খুব, এবং যারা হয়তো আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন আবার শুরু করা আঁকতে, তারা কিভাবে দেখেছেন পুরো বিষয়টি? তাদের সাপোর্টটা পেয়েছি বলেই আসলে এত দূরে আসতে পেরেছি। বন্ধু বান্ধব, বিশেষ করে আমার 2 ছেলে, ওরা আমাকে যে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে এটা আসলে বোঝানোর উপায় নেই। দুজনের বয়স কত? বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, সেকেন্ড ইয়ারে, আর ছোট ছেলে ক্লাস 10-এ পড়ছে। বাহ, ওরা খুব সাপোর্ট করেছে। আর আত্মীয় স্বজন তো আছে, ভাই বোনরা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ডরাই অনেক বেশি করেছে যে তুই কেন হারিয়ে গেলি, মানে ওরা মানতে পারছিল না। অনেকেই আমাকে সবসময় চারুকলায় এত বছর একসাথে কাজ করা, একটা স্বপ্ন নিয়ে বার হওয়া যে সবাই কোথাও না কোথাও কিছু না কিছু কন্ট্রিবিউট করব, তারপর সেখান থেকে একটা ছোট্ট বিরতি নেওয়া, প্রত্যেকটা মনে আসলে 18 বছর হয়ে গেল, এক একটা ছোট ছোট গল্পের মতন। নারী চরিত্রগুলোকে নিয়ে যখন কথা বলছিলাম, একটা বিষয়ে জানতে চাচ্ছি, যখন একটা চরিত্রকে আপনি আপনার মতন করে চিত্রায়িত করার চেষ্টা করছেন, তখন কিন্তু একটা চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই এটা একটা গল্প উপন্যাস থেকে চরিত্রটা নেওয়া, তারপর সেটা কোনোভাবে তাকে উপস্থাপন করা হয়েছে মিডিয়াতে অলরেডি, এবং সেটা কিছু কিছু জায়গায় স্ট্যাবলিশড। সেখান থেকে সেটাকে ভেঙে নিজের আদলে ফেলে সেটাকে আবার তৈরি করাটা কতটা কঠিন ছিল? খুব কঠিন। কারণ প্রসেসটা ছিল, আমি যখন ওই যে বললাম গল্পগুলো পড়ার পর ওই যেটা হয়, যে চরিত্রগুলো স্ট্যাবলিশড হয়ে গিয়েছে, প্রথমেই কিন্তু চোখে ওঠা ওই ছবিগুলোই আসে। কিন্তু আমি তো ভাঙতে চেয়েছি, আমি আমার নিজেকে ওই চরিত্রের ভেতরে ঢোকাতে চেয়েছি, আমি ফিল করতে চেয়েছি যে না, ওইটা আমি। আর এটার পেছনে আরেকটা কারণ হচ্ছে, রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম, মানে 2-1টা চরিত্র ছাড়া ম্যাক্সিমাম চরিত্র হচ্ছে নারীগুলো একটু এগিয়ে যাওয়া, সমাজ থেকে একটু এগিয়ে যাওয়া। এইটা আমি সবসময় মনে রেখেছি, যেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে ওই থেকেই এগিয়ে আর নিজেরকে খুঁজেছি, যেহেতু নিজের ওই ফেসটার আদলটা তো আছে সব ছবিতেই, তো ওই ফেসটা নিয়ে জন্য আর ভাবতে হয়নি। হ্যাঁ, ওইটা করতে পেরেছি, অভিব্যক্তি নিয়ে আসলে অভিব্যক্তিটা নিয়েই চিন্তা করতে হয়। সেক্ষেত্রে কি মাধ্যমে এঁকেছেন আপনি? আমি বেশিরভাগ ছবি আমার অ্যাক্রিলিকে করা, কিছু পেনে আছে, চারকোলে একটা ছিল, তারপরে জল রঙে একটা ছিল। মানে সেক্ষেত্রে কি সহজভাবে যে কেউ বলে দিতে পারবে অ্যাক্রিলিক কি আপনার প্রিয় মাধ্যম? হ্যাঁ, অয়েলটাও আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একটু শ্বাসকষ্ট থাকার কারণে আমি অয়েলটাকে আসলে অ্যাভয়েড করতে হয়েছে। আপনার এই যে পুরো এক্সিবিশনটা আসলে কিউরেটেডও ছিল, এবং আপনার ক্যাটালগ যেটা দেখেছি সেখানে প্রত্যেকটা ছবির পাশে কিন্তু একটা গল্প বা সেখানে গল্প বলা আছে। সেটা কি সেই উপন্যাস থেকে বা ছোট গল্প থেকে তুলে নিয়ে, নাকি আপনার এক্সপ্রেশন? না, সেটা গল্পেরই অংশ। মানে যেইটুকুন আমাকে, মানে কোন একটা ছবি আঁকতে গিয়ে যেই অংশটা আমাকে বেশি করেছে, আকর্ষণ করেছে, ওইটা ভেবেই তো ছবিটা আঁকা। ওইটুকুন আমি পাশে লিখে দিয়েছি। আবার কিছু আছে কবিতার দেখা গেছে কোনো কবিতার মাঝখানের অংশটুকু, কোনো কবিতার শুরুটা, হ্যাঁ, আবার গান আছে, গানগুলোর উপর করে বেস করেও ছবি আছে। বাহ, কেমন রেসপন্স পেলেন? খুব ভালো রেসপন্স পেয়েছি, মানে একটা স্বপ্ন পূরণের মতো। বাহ, কামব্যাকটাকে একদম ব্যাং ব্যাক ছিল কিনা, মানে যেভাবে মহাসমারোহে ফিরে আসতে চেয়েছেন এমনটা হয়েছে কিনা? আমি তো চেষ্টা করেছি, সেটা অন্যরা বলবে আমি আসলে করতে পেরেছি কিনা। আচ্ছা, কদিন অবধি ছিল এক্সিবিশন? 7 দিন ছিল। 7 দিনের। ধরুন আজকে অনেকের হয়তো জানার সুযোগ হয়নি, আজকে আমাদের এই আয়োজন দেখে অনেকে জানবে বা জানবার সুযোগ হচ্ছে, তারা যদি এই আর্টওয়ার্কগুলো কালেকশনে রাখতে চায়, সুযোগটা কি? এটা পিডিএফ করা আছে অনলাইনে, ক্যাটালগটা দেয়া আছে, সেখান থেকে দেখে। আর আমার ফেসবুক আছে। আচ্ছা, আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। শিল্পী শাকিলা খানকে তো আমরা
একটু তার সাথে এখন কথা বলার চেষ্টা করেছি। কবি শাকিলা খান কবে থেকে কবিতা লিখছেন? কবিতা লিখছি আসলে খুব বেশি দিন না, 2-3 বছর এরকম হবে। তো এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় বা ইয়েতে আসে কবিতাগুলো, কলকাতার পত্রিকায় আসে, ম্যাগাজিনে আসে, আর বই একটা বেরিয়েছিল যৌথভাবেই অনেকে মিলে। তো এরপরে এইবার বইমেলায় আমার একটা বই বেরিয়েছে, যেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। আচ্ছা। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে করোনার মধ্যে আমি যখন রোজার মাসটায় রোজা রেখে সারাদিন রোজা রেখে দেখা যেত আর ছবি আঁকার মতো এনার্জি থাকতো না, তখন এই শুয়ে শুয়ে মোবাইলে মানে স্মৃতিচারণ লিখতে শুরু করলাম ফেসবুকে। তো মানে আমি বুঝিনি যে এরকম সাড়া পড়বে, মানে এতটা সাড়া পড়েছে আমি খুব ইয়ে হয়ে গেলাম যে না, আমারও সময়টা কাটছে, সবাই খুব ইয়ে হচ্ছে, মানে ইনবক্স করছে, ফোন করছে, কমেন্টস তো আছেই এরকম। তাও কয়েকটা পর্ব লেখার পরে একদিন হাশেম খান স্যার আমাকে ফোন করলেন যে শাকিলা তুমি যে লিখছো এটা তো তোমার হাত তো অনেক ভালো, তুমি এই যে এটা বই বের করো। বাহ। হ্যাঁ, প্লাস এটা হচ্ছে তোমার শুধু যে তোমার গল্প তা না, এটা চারুকলা বেজ অনেক কিছু, এটা মানুষের জানা দরকার। হ্যাঁ, তখন আমি স্যার আপনি পড়েন আমার লেখা? বলে হ্যাঁ পড়ি তো, ভালো লাগে। ওনার মতো মানুষ পড়ছিল এরকম অনেকেই, আমি ভাবতে পারিনি যে ওনারা পড়বেন, কারণ ফেসবুকের লেখা আসলে পড়াটা খুব হয়ে ওঠে না সবার। আমি নিজেও সেই জায়গায় মানে লেখাটা পড়ছে সবাই। ইভেন আমার সবচাইতে মজা লেগেছে এক ভদ্রলোক, ওনাকে আমি চিনি না, আমার ফ্রেন্ড লিস্টে নাই, ফলোয়ার হয়তো, উনি আমাকে নক দিয়েছে যে আমার খুব ইচ্ছে ছিল চারুকলায় পড়ার, কিন্তু আমি হচ্ছে বেশি ভালো স্টুডেন্ট, ফ্যামিলি থেকে দেয় নাই, অন্য ভালো জায়গায় পড়তে হয়েছে, তো কি আর করা ওখানে। কিন্তু এই আপনার লেখাগুলো আমি প্রতিদিন পড়ি, কেন আমার মনে হয় যে এই জিনিসগুলো আমি করতাম ক্লাসে, আমি ঠিক এরকমই করতাম। আমার না এই জিনিসটা খুব ভালো লেগেছে। এরকম আরো কয়েকজনের পুরনো কাউকে খুঁজে পেয়েছেন যে অনেক আপনার লেখা পড়ে হঠাৎ করে পেয়েছি, অনেকেই মানে আমি এই লেখাটা লেখার পর মানে ভাবতে পারিনি সত্যি যে এরকম সাড়া পাবো। তো সেই জন্য এবার বইটা বের করলাম 21শে বই মেলায়, ভালো সাড়া। কি নামে? সোনালী বাক্স। সোনালী বাক্স নামের মধ্যেই কিন্তু একটা কৌতূহল আছে। সোনালী বাক্সর থেকে না, তবে আপনার লেখা কবিতা থেকে 2 লাইন শুনতে চাই, তবে তার আগে একটা বিরতি আমরা নিব। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আপনার একটা কবিতা শুনবো। দর্শক, চমৎকার একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছিলাম, তার ফিরে আসার গল্প জানার সুযোগ হয়েছে অল্প কিছু মাত্র। একজন চিত্রশিল্পীকে জেনেছি, এবার একজন কবিকে একটু জানবার চেষ্টা করব। ফিরছে এখনই, সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর। আমাদের সাথে আমাদের আজকের অতিথি কবি এবং চিত্রশিল্পী শাকিলা খান জয়নও আছেন, তার সাথে আমাদের আলাপচারিতা চলছিল। আপা যেটা বলছিলাম যে একটা কবিতা শুনতে চাই, 2 লাইন যদি আমাদের একটু শোনান আপনার যে কোনো একটা লেখা থেকে। আমার মাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম বেশ কিছুদিন আগে, ওটাই করি, কারণ হচ্ছে আমার মা তো নেই, এবং নেই বলি না, আমি আসলে লালন করি প্রতিটা মুহূর্ত, তো সেজন্য আজকে এটাই পড়ি। মা গো, তোমার অভিমানী পাগলি মেয়েকে ছেড়ে কি করে থাকো বলো তো? জানো তো মা, আমি এখন অনেক বড়, অভিমানেও ভরা পেটে। তখন তুমি ছিলে বলে ভারী গলায় বলতে এসে, নে হা কর এবার, না খেয়ে বোকারা থাকে। আমি এখন বোকা নেই মা। মনে পড়ে মা তোমার লেখা গান কবিতা, সমালোচক এই আমিই ছিলাম। তুমিও রোজ নতুন লেখা পড়তে দিতে ইচ্ছে করেই। বলতাম আমি ভালো হয়নি, আরও লিখো, হেসে বলতে বুঝিস কিছু? আঁকতে বসে আজও মাগো তোমায় ভেবে মন হাসে মা। তুমি বলতে কি আঁকিস, হয় না কিছু? আমি বলতাম সবে তোমার রং চাপালাম, গুছিয়ে উঠতে সময় লাগে। তুমি তখন হেসে উঠে, পারিস না তুই, তা বল না, ঠিকঠাক রং ঠিক জায়গাতে চাপিয়ে নিলে সময় কেন? সত্যি গো মা, পারিনি তা ঠিক রংটা গুছিয়ে নিতে। আমার প্রিয় লাল রংটায় আলো ছায়া খেলে না আর, ওটা এখন রক্তবিন্দু, কপালের টিপের মতো। আকাশটা ওই নীল নেই গো, এটাও এখন ধোঁয়ার মতো।
তোমার জন্য কাঁদি না মা, ঝাপসা চোখে চশমা মুছি, দিনের সাথে শেষে সন্ধ্যা শুরু, তখন আমার কান্না আসে। বললে আমায় বড় হতে, তখন চোখে বৃষ্টি নামে, তুমি তখন রাতের তারা, বোকা জল চোখে তাকিয়ে হাসি। অসাধারণ। একদমই গল্পের মতন, সত্যি এটা আমার মায়ের মানে কবিতা, এটা মানে প্রতিটা কথাই সত্যি, মানে এটা বোঝা যাচ্ছে না, এটা আপনি কথোপকথন পড়ছিলেন, গলা ধরে আসছিল আমার। মানে বিষয়টাই কিছু এরকম জিনিসের আসলে স্মৃতিচারণ, মা। কিছু জিনিসের স্মৃতিচারণ করা খুব দুঃসাধ্যের ব্যাপার না, কিছু সম্পর্কের স্মৃতিচারণ করা করতে অনেক সাহস লাগে। এতখানি সাহসী আমি নই, আপনি প্রচন্ড সাহসী, আপনি লিখেছেন এবং আপনি তো আবৃত্তিও করলেন, কৃতজ্ঞতা আপনার কাছে। তবে নিজে এত সাহসী হয়ে উঠতে পারিনি, এবং সেই সাথে এতটুকু শুধু বলবার আছে, কি চমৎকার লেখেন আপনি, লেখাটা আপনার মানে পুরো লেখাটার মধ্যে যে গল্প বলাটার মধ্যে যে দুটো মানুষ আছে, তাদের চারপাশের পরিবেশ আছে, এবং তাদের যে আবেগ অনুভূতি এবং তাদের যে সম্পর্কের বন্ধন, সেটা খুব সুন্দর করে কবিতা বিশ্লেষণ করার কোনো অর্থ না, কিছু জিনিসের বিশ্লেষণ করা অনুচিত। তবে এতটুকু বলতে চাই, আপনি লিখবেন, আপনি প্রচুর লিখবেন, এবং আপনার এই যে কথোপকথনের একটা চমৎকার ব্যাপার আছে। আপনার রবীন্দ্রনাথ কথোপকথন শিরোনামও ছিল আপনার এক্সিবিশনের, আপনার লেখার মধ্যেও আলাপচারিতা মায়ের সাথে। রুনিয়া, তুমি প্রশ্ন করো, এটা চাপ হয়ে যাচ্ছে আর কি পুরো বিষয়টা। আচ্ছা, রবীন্দ্রনাথের কথোপকথন, এটা ছিল আপনার শিরোনাম, রবির কথোপকথন। রবীন্দ্রনাথের সবগুলো নারী চরিত্রের মধ্যে থেকে যদি আমি আপনাকে একটা নারী চরিত্রকে বেছে নিতে বলি, আপনি কাকে বেছে নেবেন? এটা বাস্তবের চরিত্রটাই বেছে নেব, কাদম্বিনী। কেন জানি না, এটা আমাকে কেন নিশ্চয়ই একটা ব্যাখ্যা আপনার কাছে আছে, আমরা ব্যাখ্যাটা জানতে চাইলাম না, নিশ্চয়ই আপনার কাছে ব্যাখ্যাটা এরকম যে আমার যেটা মনে হয় যে এই ব্যক্তিত্বটা না থাকলে রবীন্দ্রনাথ, জানি না এত বড় কথাটা বলা উচিত না, রবীন্দ্রনাথ হয়ে উঠতেন কিনা। না, নিশ্চয়ই একটা প্রভাবক তো জীবনে খুব বেশি প্রয়োজন, সেটা যে কারো ক্ষেত্রে যে কোনো জায়গায়। মানে আমি অন্য লাইনে যাচ্ছি না, তার শিল্পের জায়গাটা, সৃষ্টিশীল জায়গার জন্য কিছুটা মান প্রয়োজন, অভিমান প্রয়োজন, চাপ প্রয়োজন, চাপা কষ্ট প্রয়োজন, অভিব্যক্তি প্রয়োজন, আবেগ প্রয়োজন, সবকিছুর একটা উপলক্ষ লাগে। একটা উপলক্ষ থেকে যদি উচ্ছরিত হয় কোনো বিষয়, তবে নিঃসন্দেহে তাকে চমৎকার হয়ে ধরা দেয় আপনার মতো করে হয়তো। তাই এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটা চরিত্রতে, নারী চরিত্রের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু তার নিজের যে পারিবারিক যে দ্বন্দ্বগুলো ছিল, পারিবারিক যে পরিবেশগুলো ছিল, সেখানে তাদের যে নারীরা ছিলেন, সেই ঘরে তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক, তাদের চলন বলন, তাদের ব্যবহার এবং তাদের যে সামাজিক প্রতিবন্ধকতা, সবকিছুই কিন্তু তিনি আসলে তার লেখার মধ্যে তার নারীগুলোকে আসলে দিয়েছেন। সমাজে তখনও যৌতুক নিয়ে যে সমস্যা যাচ্ছিল, নারীদেরকে দমিয়ে রাখার যে চেষ্টা ছিল, ঠাকুরবাড়ির শক্তিশালী নারী চরিত্রগুলোকে সমাজের সর্বস্তরে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু লেখাগুলোর মাধ্যমে, যেটা খুব চমৎকার একটা। আর আমার একটা জিনিস ভালো লেগেছে, আমি যখন কলকাতায় গেলাম আমার ঠাকুরবাড়িতে, সব মানে অন্য এক একটা রুমে তো এক একটা তাদের ইয়েগুলো রাখা, বেডরুমটাতে যেটা রবীন্দ্রনাথের বেডরুম, ওখানে বিছানার এই পাশে হচ্ছে তার স্ত্রীর একটা ছবি, আর এই পাশে কাদম্বিনীর ছবি। তা আমি এই জিনিসটা মানে যে ওখানকার মানুষ এটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। ওখানে লেখা আছে যে ছোট বউ, মানে ঠাকুরবাড়ির ছোট বউ। হ্যাঁ, কি চমৎকার ভাবে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কি আবৃত্তি করা হয়? না, অত দুঃসাহস আমার নেই। আমি তো আসলে এরপরে আমি হচ্ছে নিজেরটুকু আমি আসলে করি কেন, আমি তো মানে ইয়ে না, হ্যাঁ, কণ্ঠশিল্পী না, কিন্তু আমি তারপরও আমি ওই নিজের জন্য করি, ফেসবুকে করি। কেউ যদি আমার কবিতা অনেকেই আবৃত্তি করেছে, তো ওরা আবার দেখা যায় আমারটা একটু শুনে ওই আবেগটা ফিল করে তারপরে হচ্ছে এই সুবিধাটা যেন হয়, সেজন্য আমি করি। মানে আমি কোন আবেগে লিখেছি সেটা তো একটু বুঝতে হবে। বাহ, একটু আগামীর পরিকল্পনা নিয়ে শুনতে চাই। এই তো কামব্যাকটা হলো, এখন কি ধারাবাহিকতা থাকবে নাকি আবার হারিয়ে যাবেন? ইনশাল্লাহ থাকবো। এটা আমার 3rd এক্সিবিশন ছিল,
ব্যাক করার পর 22-এ একটা করেছি, 23-এ একটা করেছি, 24-এ একটা করলাম, একটু ঘনই হলো। প্রথমটাও করেছি, ওটাও একটু অন্য, আমি আসলে চেষ্টা করি যে নতুন কিছু দেওয়ার। প্রথমটা কামব্যাকের পরে ফার্স্টটা কি ছিল? প্রথমটা ছিল আমি সাধারণত হয় কি পোর্ট্রেট এক্সিবিশন করে মানুষ, বিখ্যাত মানুষদেরকে নিয়ে, যে যত বিখ্যাত মানুষ আছে, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো বিশ্বের কোথাও আমি দেখিনি যে চিত্রশিল্পীদেরকে নিয়ে কেউ মানে ছবি এঁকেছে, এক্সিবিশন করেছে। কারণ ওইখানে আসলে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, বিখ্যাতদেরকে নিয়ে করলে একটা বিক্রি হয় বা এই ধরনের সুবিধাটা আছে বা ভালো লাগার জায়গাটাও আছে। তো আমার মাথায় তখন এটা আসলো যে আমি কেন শিল্পীদের নিয়ে একটা কাজ করি না, সব বিশ্বের সমস্ত শিল্পীকে একটা রুমের মধ্যে নিয়ে আসা, এটা অন্যরকম একটা অনুভূতি। এটা একটা ভয়ানক চ্যালেঞ্জ, মানে আপনার চ্যালেঞ্জ কারণ নিতে এত বেশি ভালো লাগে এটা বোঝার চেষ্টা করছি আমরা। তারপরে আমি 160টা ছবি নিলাম, এর মধ্যে 20টা ছবি ছিল সাধারণ মানুষের, কারণ হচ্ছে সাধারণ দর্শকরা তো ওনাদের সবাইকে চেনে না, তাদেরও তো ভালো লাগতে হবে। তো সেই জায়গা থেকে কবরী, ববিতা, সুচিত্রা সেন, বঙ্গবন্ধু ছিলেন, এরকম যারা, হুমায়ুন আহমেদ ছিলেন, এরকম 20 জনের ছবি আলাদা ছিল। আর বাকি একেবারে লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে অবনীন্দ্রনাথ ঠাকুর, হাশিম খান, তারপরে আমার বয়সী, আমার বয়স থেকে আরো ছোট 2-1 ছিল। মানে আমার আরো ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে তাহলে আমার আর এটা করা হতো না, আঁকতেই থাকতে হতো। হ্যাঁ, তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরের এক্সিবিশনটা, তারপরেরটা এটা শিল্পকলা একাডেমি আয়োজন করেছে। আমি করোনার সময়, বঙ্গবন্ধুর 100তম জন্মদিনের সময়, বঙ্গবন্ধুকে তো ভালোবাসি, সেই জায়গা থেকে আমি নিজেই মানে ছবিগুলো আঁকতাম। আঁকতে আঁকতে আমার মনে হলো যে 100টা ছবি হলে 100তম জন্মদিনে একটা কিছু করা যাবে। তো তখন তো করোনা, তা আমি অনলাইন এক্সিবিশনটা করলাম। তারপরে আমার একটা সংগঠন আছে কন্যা, ওটার প্রতিষ্ঠাতা আমি। আমরা বছরে একটা এক্সিবিশন করি 24 জন কন্যা নিয়ে, এর মধ্যে সবই মানে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, সব জায়গার টিচাররাও আছে আমার সাথে। আর বাকিরা হচ্ছে কেউ স্কুলে আছে, কেউ গৃহিণী, মানে সব ধরনের মানুষ আছে। তো এইটাও অনেকটা, আমি যখন ব্যাক করি তখন আমার মনে হলো যে আমরা মেয়েরা আসলে কোনো না কোনো কারণে অনেকেই হচ্ছে হারিয়ে গেছি। আমার ওই ফিল থেকে আমি ওদেরকে মেসেঞ্জারে হচ্ছে বিভিন্ন নক দিতাম যে এখানে এক্সিবিশন হচ্ছে, এখানে এক্সিবিশন হচ্ছে। একটা সময় আমার মনে হলো কি সবাইকে এগুলো করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে আমার। তা আমি বললাম আমি একটা গ্রুপ করি, যে কয়জনকে আমি নিউজগুলো দিই। তো গ্রুপ করার পর একটু ইজি হয়ে গেল। তারপরে 1 বছর আমাদের মধ্যে এই বন্ডিংটা তৈরি হলো। 1 বছর পর বললাম যে এইবার আমরা রান করি, আমরা একটা এক্সিবিশন করি। সেই থেকেই মানে আমাদের শুরু। চমৎকার, আপনি কারো কত আর্টিস্টকে ইন্সপায়ার করেছেন টু কাম ব্যাক। 7টা এক্সিবিশন। হ্যাঁ, আমার একটা আপু আছে, উনি 35 বছর পর ব্যাক করেছে। আমার একটা বান্ধবী আছে, ও 17 বছর পরে ব্যাক করেছে। একটা ছোট বোন আছে, ও 16 বছর পরে ব্যাক করেছে। মানে অনেকেই আছে, আবার অনেকেই আছে রেগুলার কাজ করছে, এমনও আছে যারা রেগুলার কাজ করছে, প্রচুর কাজ করছে, এরকম সদস্য। একটা কথা আপা আমি মাঝে মাঝেই বলি, রুনিয়া সাক্ষী অনেকবার বলেছে, আমাদের এই আয়োজন বলেছি, একজন নারীকে শুধুমাত্র তার নারীর সক্ষমতাটুকু প্রমাণ করতে দিলেই হবে, বাড়তি কোনো সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। নারী যে কি শক্তিশালী একটি চরিত্র, নারী যে কি একটি শক্তিশালী অবয়ব এবং উপস্থিতি আমাদের এই সভ্যতায়, তাকে শুধু নিজের মতো করে বিকশিত হতে দিলেই হবে, বাড়তি করে আপনার কোনো সুযোগ করে দিতে হবে না। নারীর নারীত্ব প্রকাশের সুযোগ পেলে নারী অসাধারণ কিছু তৈরি করতে পারেন, কারণ সৃষ্টির শুরুটাই স্রষ্টা আপনাদের কাছে দিয়ে দিয়েছে। চমৎকার। একটু আগামীর পরিকল্পনা জানতে চাই আপনার কাছ থেকে, কি করবেন নেক্সট? কি এক্সিবিশন পাচ্ছি আমরা, কি কাজ করছেন এখন? নেক্সট হচ্ছে মানে ওই যেটা বলছিলাম বঙ্গবন্ধুর এক্সিবিশনটার কথা, আমি একটু নিশ্চয়ই করি। তো আমি কন্যার, আমার গ্রুপের নাম কন্যার জন্য আমি শিল্পকলার যে মহাপরিচালক, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো উনি তখন বাই আমার কাজ দেখেছে এবং আমাকে শুনেছে যে আমার হচ্ছে বঙ্গবন্ধুর আমি 100টা ছবি করেছি। তো আমাকে বললেন যে আপনার ছবিগুলো আছে? আমি জি আছে। তখন 103তম জন্মদিন বঙ্গবন্ধুর, আর 3 দিন পর। তো
তো আমি তখন বললাম আচ্ছা, বলে কালকে নিয়ে আসেন আপনার এক্সিবিশন। আমি তো এই একদিন আমি কিভাবে কি করবো, যাই হোক ফাইনালি ওনাদের আয়োজনেই ওটা হয়েছে। বাহ, চমৎকার। আর এবারটাও হলো ঢাকা গ্যালারির আয়োজনে হলো। অসাধারণ। এরপর আপনি আবার কোনো কিছু দেখে আমাদেরকে চমৎকার আমাদের বঞ্চিত করবেন না, আমরা একটু আগে আগে জানতে চাই, যেন আমরা একটু জানাবার সুযোগ চারকোল পাই। নিয়ে কাজ করছি, যে আসলে এই আমার তিনটা সত্যিকার অর্থে তিনটা স্বপ্ন ছিল। পোর্ট্রেট নিয়ে একটা ছিল, বঙ্গবন্ধু, তিনটা স্বপ্ন ধরেই আমি এগিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি সেদিন দুষ্টুমি করে বলছিলাম কি মোড়ে যাবো নাকি, তিনটা স্বপ্নই শেষ হয়ে গেল। তখন আমি বললাম যে না, মরবো না, নতুন কিছু স্বপ্ন দেখতে হবে। তারপরে চারকোলের কাজ শুরু করলাম। আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি এগিয়ে যাবেন এবং আপনার এই এগিয়ে যাওয়ার গল্পটা আমরা বারবার করে জানাতে চাই। দর্শকদের শুধু এতটুকু বলে আজ বিদায় নিব, অতিথিকে বিদায় জানাচ্ছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিব, যে জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ঘুরে দাঁড়াবার রাস্তাটা না পান, সৃষ্টিশীল কাজ আপনি করতেন লাগাতারভাবে, কোনো কারণে কোনো বাস্তবতায় সে সুযোগ পাচ্ছেন না, আজকের এই আয়োজনটা একবার দেখে নেবেন, হয়তো অনুপ্রেরণার খাতায় কিছুটা হলেও আমরা যোগ করতে পারবো। কিংবা আপনাদের চেনা যারা আছে, হয়তো অনেক বছর শিল্প থেকে দূরে আছেন, চর্চা থেকে দূরে আছেন, তাদের আজকের লিঙ্কটা কোনো না কোনোভাবে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন। শুভ সকাল। শুভ সকাল।